আমি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে সাক্ষাৎ চেয়েছিলাম, এর আগে আপনাদের বলেছি। সেই মোতাবেক আজ গেছিলাম এবং রাষ্ট্রপতির সাথে দেখাও করেছি। সাধারণত রাষ্ট্রপতি ভবনে আজকাল এরকম বিধিনিষেধ তৈরি হয়েছে যে ডেপুটেশন অর্থাৎ কোনো সেটাও হাতে হাতে দেওয়ার ব্যাপারে অনেক রকমের রেস্ট্রিকশন তৈরি হয়েছে, যেটা আগে কখনো আমার অভিজ্ঞতা হয়নি। তো আমি বললাম, না, এটা মানুষের তরফ থেকে আপনাকে দিচ্ছি, এটা আপনি নিলে ভালো লাগবে, যে অন্তত মানুষের কথা যেখানে আমরা বলছি সেই বিষয়টা আপনাকে হাতে দিতে পারলাম। বলছে আচ্ছা ঠিক আছে। খুব খুশি মনে উনি এটা নিলেন, দিয়ে জানতে চাইলেন আমার কাছে। আমি তখন বললাম যে সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ থেকে যারা মানুষ রুটি রুজি করতে বাইরে রাজ্যে যায়, তাদের উপর একটা অদ্ভুত ধরনের অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে অদ্ভুত ধরনের একটা অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, পক্ষপাতিত্ব করা হচ্ছে। তার কারণ সেই সমস্ত রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা এবং সে সমস্ত রাজ্যের যারা শাসক তাদের মানসিক ক্ষুদ্রতা। এবং আমি বলেছি যে দুর্ভাগ্যবশত এই ভারতবর্ষ জুড়ে যখন উন্নয়নের কথা বলা হয়, তখন যারা পরিযায়ী শ্রমিক, এই উন্নয়নের যারা একটা স্তম্ভ, তাদের সঙ্গে কিন্তু অন্যায়টা করা হচ্ছে। আজকে আমি নিজে বললাম যে আমি নিজে পানিপথ গেছিলাম হরিয়ানার। সেখানকার শিল্পপতি তারা বলছে আমাদের মজদুর দরকার, মজদুর বলছে আমাদের শিল্প দরকার। এই যখন একটা বাতাবরণ, তখন পাহেলগামের ঘটনার পর সরকার রাজ্যগুলোকে কি নির্দেশ দিয়েছে জানি না, এই ধরনের বাতাবরণের সম্মুখীন হতে হচ্ছে। তাতে কিন্তু পরিযায়ী শ্রমিকরা তাদের রুটি রুজি থেকে বঞ্চিত হচ্ছে, তারা পালিয়ে আসছে এবং পশ্চিমবঙ্গে একটা বাতাবরণ তৈরি হচ্ছে যে সারা দেশের মানুষ বাংলার বিরুদ্ধে। এটা কিন্তু দেশের সুরক্ষার জন্য সঠিক নয়। এই সম্পর্ক আমাদের কারোর সঙ্গে হওয়া উচিত নয়, কারণ পশ্চিমবঙ্গ ভারতের, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। কিন্তু সমস্যা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাঙালি, তাদের মধ্যে ফারাকটা করার ক্ষমতা প্রশাসনের নেই বা সরকারের নেই। তাই বাংলা ভাষী পশ্চিমবঙ্গ আর বাংলা ভাষী বাংলাদেশি, সমস্যাটা এই জায়গাটায় তৈরি হচ্ছে আরো বেশি করে। এবং এটা আমি বলবো, আপনার তরফ থেকে যদি একটা মেসেজ যায় ভারত সরকারের কাছে, এটা সেখানকার পরিযায়ী শ্রমিকদের জন্য এটা অনেক নিরাপত্তার ক্ষেত্রে নিশ্চয়তা দেবে। তা আমি হাতে হাতে তাকে দিয়েছি। এখানে আপনাদেরকেও একটা করে কপি আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমার বক্তব্যটা এইটাই, যে বক্তব্যটা বলছি সেইটাই ওনার কাছে তুলে ধরেছি। কারণটা কি, আমার একটা জিনিস মনে হয়েছে যে শুধু পশ্চিমবঙ্গে বসে বসে আমি চিৎকার করলে তো হবে না। পশ্চিমবঙ্গে বসে হুক্কা হুয়া করবো, ক্যা হুয়া, হুক্কা হুয়া, বাঙালি কো ক্যা হুক্কা হুয়া, এটা করে তো আমার সমাধান হবে না। সমাধানের রাস্তা খুঁজতে গেলে আমাকে যেতে হবে সেই জায়গায় যেখানে গেলে এই রাস্তা আমরা খুঁজে পাবো। এটা কিন্তু হঠাৎ করে একদিনের সমস্যা সমাধানের বিষয় নয়, এটা একটা স্থায়ী বন্দোবস্ত হওয়া দরকার। পশ্চিমবঙ্গে থেকে যারা পরিযায়ী বাড়ি যায়, তার জন্য স্থায়ী বন্দোবস্ত হওয়া দরকার। সেই স্থায়ী বন্দোবস্ত করার জন্য কিন্তু সরকারকে ভাবতে হবে। কারণ আবার বলছি, আমি তাকে বুঝেছি যে উভয়কে দরকার। পশ্চিমবঙ্গ থেকে যারা পরিযায়ী বাইরে যাচ্ছে, তারা যেমন রুটি রুজির জন্য যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে তাদের কাজ নেই, কাজ থাকলেও তাদের বেতন এত কম, ওয়েজ এত কম, তার কয়েক গুণ বেশি ওয়েজ অর্থাৎ রোজগার তারা বাইরের রাজ্যে পাচ্ছে। মনে করুন পশ্চিমবঙ্গে যদি গোটা দিন কাজ করে, তাহলে একটা শ্রমিক 250-300 খুব জোর। কিন্তু যদি আপনি কেরলে চলে যান, 900-1200, 1500। তো স্বাভাবিকভাবেই শুধুমাত্র রুটি রুজির জন্য নয়, রুটি রুজির পাশাপাশি রোজগারের তারতম্য আছে, ব্যাপারটা বুঝতে হবে। শুধুমাত্র রোজগার নেই তার জন্য চলে যাচ্ছে তা নয়, বাংলা ছেড়ে চলে যাচ্ছে। কারণ বাংলায় রোজগার করতে গেলে যে পরিমাণ বরাদ্দ আছে, রোজগার ওয়েজ যেটাকে বলে, সেই ওয়েজে পোষায় না। 250-300 টাকার বেশি ওখানে মজুরি নেই। এই মজুরির ফারাক, এটা একটা বড় কারণ। তাই শুধুমাত্র রোজগার নয়, রোজগারের সঙ্গে সঙ্গে মজুরি, এই দুটো বিষয়কে সামনে রেখে কিন্তু বাংলা থেকে বিশাল পরিমাণে মানুষের বাইরে চলে যাচ্ছে। তার জন্য তারা
ফিরে গেলেও আবার তারা ঘুরে আসছে নিরুপায় হয়ে, কারণ তাদের রোজগারটা কি করে হবে। তাই আবার বলছি আমি, শুধু রোজগার নয়, রোজগারের সঙ্গে মজুরি, এই দুটোকে কিন্তু যোগ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বাইরের রাজ্যে তাদের কাজকর্ম করার স্বাধীনতা, নিশ্চয়তা, নিরাপত্তা, সেটা করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে আমি বলবো যে আপনারা দেরি না করে ভারত সরকারের যে সমস্ত দপ্তর আছে, গৃহ মন্ত্রণালয় আছে, প্রধানমন্ত্রী আছে, যেখানে যেখানে দরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা করে দাবি করা, পশ্চিমবঙ্গ সরকারের যে রাজ্যপাল, সেই রাজ্যপালকেও বলবো তারাও যেন প্রত্যেকটা রাজ্যের রাজ্যপালকে একটা করে বিষয়টাকে অবগত করে। আমি তাই রাজ্যপালের সঙ্গে দেখা করবো পশ্চিমবঙ্গে, কারণ সব রকমের চেষ্টা করতে আমাদের, রাজনীতি থাক কিন্তু তাদেরকে বাঁচানোর চেষ্টাটা করতে হবে, তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। খালি হুক্কা হুয়া করলাম বাংলায়, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। এতদিন পর্যন্ত রাজ্যের শাসক দল তারা শুধু রাজনীতিই করেছে বলতে চাইছেন? আমি তো প্রথম দিন থেকে এটা বলছি, আজ পর্যন্ত এখন পার্লামেন্ট চললো, এত মন্ত্রী এমপি এলো, এত মিছিল হলো, সেই মিছিলটা একবার ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোমের বিরুদ্ধে করা উচিত ছিল। যদি পরিযায়ী শ্রমিকদের জন্য সত্যি দরদ থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে একটা মিছিল ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে, অমিত শাহের দপ্তরের বিরুদ্ধে করে অমিত শাহের দপ্তর পর্যন্ত যাওয়া উচিত ছিল, সেই দপ্তর পর্যন্ত সেখানটা গিয়ে প্রতিবাদ করা উচিত ছিল বলে আমি মনে করি। মিছিল তো হয়েছে, এখানে মিছিল হয়নি তা নয়, তা সেই মিছিল কেন ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে হলো না? কারণ আজ যদি দেশ জুড়ে আইনের শাসনের কথা বলা হয়, তাহলে তো অমিত শাহকে আমরা দায়ী করবোই। কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে একটা মিছিল হলো না? কেন? রাষ্ট্রপতি কি বললেন? রাষ্ট্রপতি বললেন না, আমি নিলাম। আমরা তো পাশাপাশি রাজ্যেই থাকি, পশ্চিমবঙ্গ উড়িষ্যা তো দূরে নয়, আমি আপনাদের পাশেই থাকি। আমি বললাম যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তারা জানে যে উড়িষ্যা তাদের পাশের রাজ্য। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবার আছে, হিন্দু বলুন মুসলমান বলুন, তারা এমন কেউ নেই যে পুরী যায় না। তারা সব থেকে যে সস্তার, সুন্দর, কাছের বেড়ানোর জায়গা বাঙালিদের কাছে পুরী, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, কেউ মন্দিরে যায়, কেউ পুরীর তটে যায়। তাই সেই উড়িষ্যার পক্ষ থেকে আপনি যখন আসেন, তখন আমাদের এই যন্ত্রণাটা, আমি কেন এসছি এটা নিশ্চয়ই আপনি ভালো করে বুঝবেন। এখানে নিয়ম নাই হয়তো যে হাতে হাতে এই মানে মেমোরান্ডাম দেওয়ার, জ্ঞাপন দেওয়ার, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি আপনি হাতে নিন, কারণ আপনার এটা নেওয়া দরকার। উনি বলে আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি। খুব ভালো, আমার কথা হলো, আলোচনা হলো, যাও চেষ্টা শুরু করলাম। আরে ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, ধীরে ধীরে আরামসে করো।